বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে জানলার সামনে একটু ঝুঁকে কৃতজ্ঞতা স্বরূপ অনুরূপকে বলল, ধন্যবাদ ডাক্তার। উত্তরে অনুরূপ হেসে বলল, এবার বাসায় গিয়ে রেস্ট নিন। আপনিও। বাই। বাই মিলাত। অনুরূপ চলে যাওয়ার পর মিলাত ঘরে ঢুকলো, আর তখনই নিরু ফোন করলো। মিলাত রিসিভ করতেই বলল, মামা কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। মাকে ফোন দিলাম, একটু আগে ধরলো না। ব্যাগে থাকায় হয়তো আওয়াজ শুনতে পায়নি। আর ফুপু আমুর সাথে আছে। চিন্তা করিস না। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলবো। বল। তোমার সাতক্ষীরায় কোনো বন্ধু আছে? মিলাতে তৎক্ষণাৎ রেভানের কথা মনে পড়ল না, তাই সে না ভেবেই বলে দিল, না তো। ও আচ্ছা, কেন বলতো? না এমনি। কি লুকাচ্ছিস? নীরু ভাবল মামা অসুস্থ, তার উপর সকালের ঘটনাটা বললে আপু আরও চিন্তা করবে। তাই নীরু ব্যাপারটা এড়িয়ে গেল। আরও দুই চারটা কথা বলে ফোন রেখে দেওয়ার পর নীরু ভাবল, লোকটা কে যে মিলাদকে নিজের বন্ধু বলে পরিচয় দিল? কোনো খারাপ লোক নয় তো? কাল অনেক ঘোরাঘুরি হয়েছে, তাই আজ বিশ্রাম নিচ্ছিল সাইফুল আর চৈতি। তবে চৈতি দুপুর হতেই উঠে গেছে, কিছু কেনাকাটা করা লাগবে। আজ রাতের বাসে ওরা কক্সবাজার যাবে। চৈতি নিজেই তৈরি হলো, সাইফুলকে ডাকার প্রয়োজন মনে করলো না। শপিংয়ে বেরিয়ে প্রথমে কিছু সুতি টপস, একটা সানগ্লাস নিল। তারপর আর একটু ঘুরে মেকআপ আইটেম কিনে মল থেকে বেরিয়ে কিছুদূর এগিয়ে রিক্সা নিল। কিছুটা যাওয়ার পরই দেখলো রাস্তার মধ্যে একটা মেয়ে ছেঁড়া জুতো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু খালি রিক্সা পাচ্ছে না। চৈতি তৎক্ষণাৎ রিক্সা থামিয়ে রিক্সা থেকে নেমে গিয়ে মেয়েটার সামনে বলল, তুমি রেভান ভাইয়ার বোন না? নাইমা কিছুটা অবাকের স্বরে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি তোমার ভাইয়ার ইউনিভার্সিটির জুনিয়র। আমাকে চেনেন কিভাবে? কি বলো, তোমাকে চিনবো না? রেভান ভাইয়ার আইডিতে দেখেছি। ও আচ্ছা, হ্যাঁ চলো আমার সাথে রিস্কায় আসো। এখানে দাঁড়িয়ে থাকলে পাবে না এখন রিস্কা, ওদিক থেকে ফিল আপ হয়ে আসে। নাইমারও আর মন চাচ্ছিল না এখানে দাঁড়িয়ে থাকতে, তাই ও চৈতির সাথে রিস্কায় উঠে গেল। বেশ খানিকটা দূরেই বাস স্ট্যান্ড। একেবারে বাস স্ট্যান্ডে পৌঁছে দুজনে নেমে পড়ল। নাইমা ভাড়া দিতে চাইলেও চৈতি দিতে দিল না একদমই। এরপর নাইমা বিদায় জানানোর জন্য বলল, ধন্যবাদ আপু। ইটস ওকে। কোথায় যাবে তুমি? সাতকানিয়া। ও আচ্ছা, আমিও যাব। আমিও ওখানেই থাকি। তাহলে তো ভালোই হলো, চলুন একসাথেই যাই। নাইমা আর চৈতি একসাথে বাসে উঠল। যদিও চৈতি সদরেই থাকে, তবুও রেভানদের বাড়ি যাওয়ার লোভ সামলাতে পারল না। প্রথমে ওর বাড়ির লোকদের আয়ত্তে আনতে পারলে অর্ধেক কাজ শেষ। বাসে যেতে যেতে অনেক কথা হলো দুইজনের। ইতিমধ্যেই অনেকটা ফ্রি হয়ে গেল নাইমা চৈতির সাথে। সাতকানিয়া পৌঁছে নাইমার সাথে ওদের বাসার সামনে আসতেই চৈতি ভান ধরে বলল, আচ্ছা নাইমা, আসি তাহলে। না আপু, বাসায় আসুন। আরে না, আর একদিন আবার আসবেন, আজকেরটা আজকে আসেন। নাইমা নাছোড়বান্দা। চৈতি মনে মনে হাসলো, বলল, আরে ননদিনী, আস্তে আস্তে। পার্মানেন্টলি তোমার বাড়ি আসা ব্যবস্থা করছি, দাঁড়াও। তবে ওপর দিয়ে নিপাট ভালো মানুষের মতো মুখ করে ভেতরে ঢুকলো। নাইমা সালেহা বেগমকে ডাকলো। তিনি আসতে বলল, মা, এই আপুটা ভাইয়ার ইউনিভার্সিটির জুনিয়র। আজ আমার জুতা ছিঁড়ে যাওয়ার পর যখন খালি পায়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম রিস্কার জন্য, তখন উনি আমাকে হেল্প করেন। ওনার বাসাও এইদিকেই, তাই বাড়ি নিয়ে এলাম। সালেহা বেগম চৈতির কাছে গিয়ে বললেন, আসো মা, বসো, চা নিয়ে আসি আমি। আরে আন্টি, ব্যস্ত হবেন না, আমি চলে যাব এখনই। না, তুমি বসো, আমি আসছি। সালেহা বেগম চলে গেলেন চা বানাতে। চৈতি বসলো ওর সামনে, নাইমাও বসলো। কথার ছলে নাইমা বলল, আজ রাতে ঢাকা যাচ্ছি আমরা। কেন? আমার কাজিনের বিয়ে। তবে ভাইয়া যাবে না। চৈতি যেন একটু শান্তি পেল, বলল, যাবে না কেন? ভাইয়ার অফিস আছে, শুধু বিয়ের দিন যাবে, আবার চলে আসবে। ও আচ্ছা। এরই মধ্যে সালেহা বেগম চা নিয়ে হাজির হলেন। চা শেষ হতে হতেই তিনজন আড্ডা দিল। বেশ খানিকক্ষণ রেভানের মা বোনের সাথে কাটিয়ে চৈতি বেরিয়ে এলো। এবার আবার সদরের উদ্দেশ্যে রওনা হলো। মনে শান্তি লাগছে এখন। বিকেলে ঘুম থেকে ওঠার পরই মিলাতের ফোন বাজলো। ও ভাবলো হয়তো মা ফোন দিয়েছে। তড়িঘড়ি করে ফোন হাতে নিতেই দেখলো রেভান। একটু বিরক্তি নিয়ে রিসিভ করে বলল, হ্যালো। হ্যালো মিলাত, তোমার বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ। তবে আপনি জানলেন কিভাবে? যেভাবেই জানি তার আগে উত্তর দাও। চট্টগ্রাম ফিরবে কবে? ফিরবো না, আমি তো ওখানে বেড়াতে গিয়েছিলাম, এখন এখানেই থাকবো। তোমার বেড়ানো শেষ? না, আবার গেলে বাকিটা। আচ্ছা, ফিরে আছো? কিছুক্ষণ কথা বলা যাবে? না, আসলে হাসপাতালে যেতে হবে, দেরি হয়ে গেছে, রাতে কথা বলি। আচ্ছা।
ফোন রেখে মিলাত তাড়াতাড়ি রেডি হয়ে হাসপাতালে ছুটল। বাসে বসেই নিজের আইডি থেকে মিলাত আর সাইফুলের তালাকনামার একটা ছবি আর ওদের যুগলবন্দির ছবি একটা রেভানকে পাঠালো চৈতি। তারপর নিচে লিখলো, দেখুন প্রমাণ, আমি সত্যি বলেছি। রাতে রেভান মেসেজ চেক করার পর দেখলো স্প্যামে চৈতির মেসেজ। ওপর থেকে ইন্টারেস্টিং লাগার কারণে চ্যাটে ঢুকতেই দেখলো একটা ছবি আর একটা টেক্সট। ছবিটায় মিলাতের চেহারা স্পষ্ট, তবে পাশে ছেলেটার মুখে স্টিকার, খুবই ক্লোজ ছবি, আর সাথে একটা ডিভোর্সের কাগজও জুড়ে দেওয়া, তাতেও মিলাতের স্বাক্ষর নাম আছে। তবে এখানেও ছেলেটার নাম মুছে দেওয়া হয়েছে। এসব দেখার পর বুকের ভেতর কেমন একটা করে উঠল রেভানের। নিজের ভাগ্যের ওপর রাগ হলো। কেন বারবার এমন ভুল কাউকেই ভালোবেসে কষ্ট পেতে হয়? জীবনের সঠিক মানুষ কবে আসবে, নাকি আসবেই না? তবুও একবার মিলাতের সাথে কথা বলতে চাইল রেভান। ঘড়িতে চেয়ে দেখলো রাত 9:40। ফোনে মিলাতের নাম্বার ডায়াল করলো, কিন্তু রিসিভ হলো না। বেশ কয়েকবার ডায়াল করার পরও রিসিভ হলো না। মেজাজ খারাপ হলো রেভানের। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে আরাম কেদারায় চোখ বন্ধ করে বসে রইল। এর মিনিট 5 পরে সালেহা বেগম একদম তৈরি হয়ে এসে বললেন, বের হচ্ছি আমরা, তুই বিয়েতে চলে আসিস, নয়তো তোর খালা মন খারাপ করবে। আসবো, সাবধানে যাও। সালেহা বেগম, নাইমা, রেভানের বড় ভাবি আর বাবা বেরিয়ে পড়ল। বাড়িতে কেবল ও আর তার বড় ভাই আছে। বড় ভাই ছুটি পায়নি, তাই যেতে পারছে না। ছুটি পেলে দুই ভাই একসাথে যাবে। সালেহা বেগম যাবার পরপরই রেভানের ফোন এলো। দ্রুত ফোনের কাছে এসে দেখলো মিলাতের কল। মুহূর্তের জন্য ভালো লাগা কাজ করলেও মনে পড়ে গেল চৈতির পাঠানো ছবির কথা। ফোন রিসিভ করে কর্কশ স্বরে বলে উঠল, কোথায় ছিলে? কল রিসিভ করনি কেন? বাবাকে খাওয়াচ্ছিলাম। মিথ্যা বলো না, প্রথম থেকে তুমি নিজের সম্পর্কে কিচ্ছু বলনি আমাকে। মিলাত অবাক হলো, ছেলেটা এমন করছে কেন? আর ও কি বলবে নিজের সম্পর্কে? মিথ্যাটাই বা কোনটা বলেছে? কিছুই বুঝতে পারলো না মিলাত। ও কিছুটা দ্বিধান্বিত স্বরে বলল, কি বলছেন এসব আপনি? আমি কিছু বুঝতে পারছি না। তুমি বিবাহিত এবং ডিভোর্সি। মিলাতের খানিকটা শক লাগলো। এই কথাগুলো এই ছেলেটা জানলো কিভাবে? জানাতে সমস্যা নেই, বরঞ্চ মিলাত নিজে এসব বলতো ওকে। তবে পরিস্থিতিটাই এমন গোলমেলে হয়ে গেল যে দ্রুত চট্টগ্রাম ছাড়তে হলো। তবে প্রশ্ন হলো, ও যদি না বলে, তাহলে বলার মতো কাউকেই তো নজর আসছে না। মিলাত অনেক ভেবেও পেল না কিছু। ভাবনার ঘোর কাটে রেভানের কর্কশ্বরে, কি হলো বলো? হ্যাঁ, এটা সত্যি। আর এই জন্যই তুমি সুসাইড করতে গিয়েছিলে? হ্যাঁ। মিলাতের বলতে ভীষণ কষ্ট হলো, তবুও নিজেকে সামলে নিল। এরপর আর কথা হলো না। ফোন খট করে কেটে দিল রেভান। কেমন একটা যেন লাগছে। দ্বিতীয়বার মন ভাঙার কষ্ট প্রথমবারের চেয়েও তীব্র হচ্ছে। কারণ প্রথমবার মন ভাঙার পরও মনে আশা ছিল, হয়তো পরের বার ভালো কেউ আসবে। কিন্তু দ্বিতীয়বার ভাঙার পর আর কোনো আশা থাকে না। কেবিনের বাইরে খালি চেয়ারগুলোর একটাতে বসে মাথা নিচু করে কাঁদছিল মিলাত। যেই অতীত মুছে ফেলতে চাইছে, সেটা বারবারই কেন সামনে আসছে? কেন সেই অতীত ধরে মানুষ খোঁচা দিচ্ছে? এমন নিঃসঙ্গ কান্নার মাঝেও মিলাত বুঝতে পারল পাশে কারো উপস্থিতি। বাম হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে পাশে তাকাতে দেখলো অনুরূপ বসে আছে। মিলাত অবাক হয়ে প্রশ্ন করলো, ডাক্তার আপনি? আপনার না ডিউটি শেষ? হ্যাঁ, কিন্তু মনে হলো একবার এসে দেখে যেতে সব ঠিক আছে কিনা। যাই হোক, আপনি কাঁদছিলেন কেন? এমনি। অনুরূপ হাসলো, বলল, ঠিক আছে, বলতে হবে না, এবার চোখ মুছুন। আঙ্কেল ঘুমিয়েছে? হ্যাঁ। রাতের ওষুধগুলো ঠিকমতো দিয়েছো তো? হ্যাঁ। বেশ। আপনি তো আজ এখানেই থাকবেন, তাই না? হ্যাঁ। সকালে মা আর ফুপু আসবে। আচ্ছা, চা খাবেন? মিলাত এবার একটু স্বাভাবিক হলো, মাথা নেড়ে সায় জানালো। অনুরূপ উঠে দাঁড়িয়ে বলল, চলুন। মিলাত অনুরূপের সাথে বের হলো। ওরা হাসপাতাল থেকে একটু হাঁটার পথের দূরত্বে একটা টং দোকানের সামনে গেল। এখন কাস্টমার নেই, দোকানি দোকান বন্ধ করে দিবে। অনুরূপ গিয়ে বলল, মামা, দুটো লেবু চা দাও তো। অর্ডার দিয়ে এসে অনুরূপ মিলাতের পাশে এসে দাঁড়ালো। মিলাত প্রথমে প্রশ্ন করলো, আবার চট্টগ্রাম কবে যাবেন? সামনে ঈদের ছুটিতে। ও আচ্ছা, আমার তো ঘোরাও হলো না ঠিকভাবে। সমস্যা নেই, চট্টগ্রাম এত বড় যে আমিও এখন শেষ করতে পারিনি ঘুরে। মাঝে মধ্যে গিয়ে ঘুরে আসবেন। যত বেশি প্রকৃতির সাথে কাটাবেন, তত বেশি মন ভালো থাকবে। হ্যাঁ, এবার কয়েকটা জায়গায় গিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। বাহ, শুনে ভালো লাগলো। কথা বলতে বলতে দোকানি ডাক দিল। অনুরূপ চা নিয়ে এলো।
দুজনে চা খেতে খেতে আরও কিছুটা সময় আড্ডা দিল। এরপর মিলাদকে হাসপাতালের সামনে পৌঁছে দিয়ে অনুরূপ নিজের ট্রাউজারের পকেট থেকে একটা চাবি বের করে এগিয়ে দিয়ে বলল, এটা আমার চেম্বারের চাবি, রাতে ওখানেই ঘুমায়েন। এটা বলে অনুরূপ নিজের গাড়ির দিকে এগোলো। মিলাদ চাবিটা হাতে এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কল্পনার বাইরে ছিল, তবে মুহূর্তে ভালো লাগার একটা রেস ছড়িয়ে পড়ল। আসলে ঘরে বসে অনুরূপ এটাই চিন্তা করছিল, রাতে হাসপাতালে মেয়েটা কিভাবে থাকবে, কোথায় ঘুমাবে। এসব চিন্তা করে আর বসে থাকতে পারল না সে। চৈতি হঠাৎই জেদ ধরেছে ঢাকায় ফেরার। সবে 2 দিনও হয়নি ঘুরতে আসার, এর মধ্যেই ঢাকায় যেতে হবে। অন্যান্য কাপলরা আসলে যেতেই চায় না। সাইফুল অনেক চেষ্টা করলো বোঝানোর, কিন্তু লাভ হলো না। অবশেষে সিদ্ধান্ত হলো তারা কাল সকালেই ঢাকায় রওনা হবে। ঢাকায় ফিরে প্রথমে সাইফুলকে ডিভোর্স দেওয়াই ওর মুখ্য কাজ, কারণ মিলাতের নামে আজ যা বলেছে রেভান সেটা বিশ্বাস করেছে। তাই তো রিপ্লাইয়ে লিখেছে থ্যাঙ্কস। অবশ্য তখন যদি খেয়াল না করে সাইফুলের ছবি আর নামটা না লুকাতো, তাহলে মিথ্যাটা ধরা পড়ে যেত। অনুরূপের চেম্বারটা বেশ গোছালো, সামনের অংশটুকুতে রোগী দেখে আর পেছনের দিকটায় নিজস্ব জায়গা। এখানে ছোট্ট একটা ঘর, এর মধ্যে একজনের বিছানা, পড়ার টেবিল, চেয়ার, একটা বই রাখার সরু কাঠের সেলফ, তাতে মেডিকেল সেক্টরের বইয়ে ভর্তি। এছাড়াও দুটো ইনডোর প্ল্যান্টও আছে। মিলাদ চারপাশে চোখ বুলিয়ে মনে মনে বলল, বাহ, ডাক্তার সাহেব বেশ শৌখিন মানুষ। অনুরূপ বুঝতে পারছে না এই কাজগুলো সে কেন করছে, কেন একটা মেয়েকে নিয়ে সে এত চিন্তা করে। এই কেনর উত্তরও হয়তো ওর কাছে আছে, কিন্তু মানতে চাইছে না। তবে মেয়েটাকে নিয়ে ভাবতে ভালো লাগে, যেটা অস্বীকার করার কোনো উপায় নেই। সকালে মিলাদের ঘুম ভাঙে সোয়া 7টায়। আর মোড়া ভেঙে নিজের পোশাক ঠিক করে হাত ব্যাগ আর ফোন সহ অনুরূপের চেম্বার ছেড়ে বেরিয়ে আসতেই অনুরূপের সাথে দেখা। কেবিনের দিকে আসছিল সে। ওকে দেখে মৃদু হেসে বলল, ঘুম হলো? মিলা তো হাসি মুখে জবাব দিল, জি ডাক্তার। ধন্যবাদ আপনাকে, এই নিন আপনার চাবি। ধন্যবাদ। আচ্ছা, বাবাকে নিয়ে যেতে পারবো কবে? আজই। আমি 8টায় রুটিন চেক আপ শেষে রিলিজ করে দেব। আচ্ছা, তাহলে আমি এখন বাবার কাছে যাই। ঠিক আছে, আপনি যান, আমি আধ ঘন্টার পর আসছি। মিলাদ চলে গেল হারুন সাহেবের কেবিনে। এসে দেখলো মিনারা বেগম আর রুজিনা বেগম হারুন সাহেবকে খাওয়াচ্ছেন। ওকে দেখে মিনারা বেগম বলে উঠলেন, কি রে, কোথায় ছিলি? মিলাদ একবার ভাবলো অনুরূপের চেম্বারে ঘুমিয়েছে, এটা কি বলা ঠিক হবে নাকি অন্য কিছু বুঝবে। আশঙ্কার কথা চিন্তা করে মিলাদ সত্যিটা বলল না। এগিয়ে আস্তে আস্তে বলল, কাছে গিয়েছিলাম চা খেতে। রুজিনা বেগম ভাবিকে বললেন, ইস, সারা রাত জেগেছিল মেয়েটা, এই জন্যই ঘুম পাচ্ছিল বলে চা খেতে গেছে। মিনারা বেগমও মাথা নাড়লেন, বললেন, তুই বাসায় যা, আমরা তোর বাবাকে নিয়ে আসছি। সমস্যা নেই, আর কিছুক্ষণই তো, বাবাকে একটু পরেই রিলিজ দেবে। এবার হারুন সাহেব মুখ খুললেন, বললেন, হ্যাঁ, তোর মায়ের কথা শোন, বাড়ি যা, আমি ঠিক আছি। বাবা মা ফুপুর জোরাজোরিতে মিলাত আর থাকতে পারল না। বেরিয়ে যাওয়ার সময় শুনতে পেল দুটো নার্স ওর পেছনে নিচু গলায় কথা বলছে ওরই ব্যাপারে। একজন বলছে, দেখেছো তো মা, এই মেয়েটা গতকাল রাতে অনুরূপ স্যারের চেম্বারে ঘুমিয়েছিল। কি বলো, সত্যি? তার বলতে আমি নিজের চোখে দেখেছি ওকে ঢুকতে। ও চাবি পেল কোথায়? কোথায় আবার? স্যার দিয়েছে হয়তো। আশ্চর্য, জীবনেও তো স্যার নিজের চেম্বারের চাবি কাউকে দিতে দেখিনি। আমার মনে হয় ওদের ভেতর কিছু চলছে। কি চলছে? বোকা নাকি তুমি? ওরা বিয়ে টিয়ে করেছে হয়তো। স্যার তো কিছু বললো না, পরে বলবে হয়তো। শোনো, এগুলো কাউকে বলো না। আচ্ছা। মিলাতে বিরক্ত লাগলো, এসব মহিলারা এমন নিম্ন চিন্তাধারার কেন। ও আর এসব শুনলো না, সোজা বাসায় চলে গেল। এদিকে পুরো হাসপাতালে নার্সদের মধ্যে রটে গেছে ডাক্তার অনুরূপ বিয়ে করেছে এবং তার 2টি পুত্র সন্তানও রয়েছে। এসব কথা অনুরূপের কানেও এসেছে। রাগের বদলে অনুরূপ যেন মজাই পেল কথাগুলো শুনে। সাইফুল খেয়াল করছে ইদানিং চৈতির ব্যবহার অন্যরকম। আগের মতো মাখো মাখো ভাবটা নেই, কেমন যেন এড়িয়ে চলে। সারাক্ষণ নিজের মনে কি যেন ভেবে ভেবে হাসে, আর ও সামনে গেলে মুখটা বেজার করে রাখে। কি হয়েছে জিজ্ঞেস করলেও ঠিকঠাক উত্তর পাওয়া যায় না। আজ ঢাকায় ফিরে খোলাখুলি আলোচনা করার কথা ভাবছে সাইফুল। চৈতির কি হয়েছে এটা জানতে হবে। রেভানের কোনো কাজেই মন বসছে না, কেমন যেন ছন্নছাড়া দিন কাটছে আজ। নিজের ওপর নিজে বেজায় বিরক্ত হলো সে। প্রত্যেকবারই মানুষ চিনতে কি করে ভুল হয়। আবার এদিকে বেনামি কেউ ওকে আজ একটা ফুলের তোড়া আর দামি ঘড়ি পাঠিয়েছে, কোনো নাম ঠিকানা নেই, ফোন নাম্বার কিচ্ছু নেই। কি হচ্ছে এসব? হঠাৎই রেভানের মনে হলো, যদি কখনো আবার মিলাতের সামনে দাঁড়ায় তখন কিভাবে কথা শুরু করবে, নাকি না চেনার ভান করে চলে আসবে। ভাইকে বাসায় দিয়ে রুজিনা বেগম চলে গেলেন চট্টগ্রাম। নীরুর পরীক্ষা পিছিয়েছে, বেচারি পরীক্ষা শেষ হওয়া ছাড়া
আসতেও পারবে না, আবার বাসায় একাই। তাই রুজিনা বেগম চলে গেলেন। দুপুরে ঘুম থেকে উঠে গোসল সেরে বাবা মায়ের সাথে খেতে বসলো মিলাত। খেতে খেতে হারুন সাহেব বললেন, মাস্টার্সে ভর্তি হয়ে যা। হ্যাঁ, যাব কাল পরশু। তোমার অফিসে কি কোনো পোস্ট খালি হবে? পাশাপাশি চাকরিও দরকার একটা। তোর চাকরি করতে হবে না, তুই পড়। মাস্টার্স করে স্কলারশিপের আবেদন কর। বাইরে গিয়ে ডাবল মাস্টার্স করে সেখানে সেটেল হয়ে যা। মিলাত কিছু বলার আগে মিনারা বেগম ধমকে উঠে বললেন, কি বলো এসব? মেয়েকে কি সারা জীবন নিজের কাছে রাখবা? ওর বয়সই বা হলো কত? তুমি চুপ করো, আমি মেয়ের ভালোই চাই। মিলাদ দেখলো অবস্থা বেগতিক, তাই সে পরিস্থিতি ঠান্ডা করার জন্য বলল, তোমরা চুপ না করলে আমি কিন্তু বাসা ছেড়ে দেব। এই তো ঠান্ডা। চুপচাপ তিনজনে খাওয়া শেষ করলো। খাওয়া শেষ করে এসে মিলাদ দেখলো ওর ফোনে একটা মিসড কল উঠে আছে, ডাক্তারের মিসড কল। মিলাদ ব্যাক করলো, কিন্তু ধরলো না মানুষটা। দুপুরের খাবারের পর নিজের বিছানা একটু শুতে মিলাতের গায়ের ঘ্রাণটা নাকে এলো। এতে যেন ভীষণ ভালো লাগা কাজ করলো ওর। মিলাতের গায়ের ঘ্রাণে এমন এক আরামদায়ক অনুভূতি তৈরি হলো অনুরূপের মনে, যেন সমস্ত ক্লান্তি মুহূর্তেই দূরে সরে গেল। খাবারের পরে সেই অলস দুপুরে নিজের বিছানায় শুয়ে অনুরূপ যেন ঘ্রাণের ভেতর দিয়ে মিলাতের অস্তিত্বকে আরও গভীরভাবে অনুভব করতে পারল। অনুরূপের মনে হলো পৃথিবীতে সমস্ত সুন্দর মুহূর্ত যেন এই ছোট্ট ঘ্রাণেই বন্দি। তবে মুহূর্তটা স্থায়ী হলো না বেশিক্ষণ। একজন নার্স দ্রুত এসে খবর দিলেন, এমার্জেন্সি রোগী এসেছে, একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েটার নাম নাইমা জাহান। দ্রুত নামতে গিয়ে শাড়ি পায়ে পেঁচিয়ে অসাবধানতায় সিঁড়ি থেকে পড়ে কপাল কেটে গেছে নাইমার। 6টা সেলাই লেগেছে। ওর সাথে ওর মা বাবা এসেছে। তারা অনুরূপকে দেখে কিছুটা বিব্রত হলেন। প্রয়োজনের অতিরিক্ত কথা বললেন না। অনুরূপও যেন হাঁপ ছেড়ে বাঁচল। প্রেসক্রিপশন দিয়ে ওকে রিলিজ দেওয়া হলো। হাসপাতালের বাইরে এসে হঠাৎই নাইমা বাবা মাকে বলল, তোমরা যাও, আমি আসছি। কোথায় যাবি? সালেহা বেগম প্রশ্ন করলেন ওয়াশরুমে। ও আচ্ছা, যা। নাইমা আর দাঁড়ালো না, দ্রুত হাসপাতালের ভেতরে ঢুকে অনুরূপের কেবিনের দিকে এগোলো। চেক আপ শেষ করে অনুরূপ আসছিল বিপরীত দিক থেকে। ওকে দেখে নাইমা পথরোধ করে দাঁড়ালো। ভূমিকা ছাড়াই ঝাঁঝালো গলায় প্রশ্ন করলো, আমাকে রিজেক্ট করলেন কেন? আমি কি দেখতে খারাপ? অনুরূপ কিছুটা বিব্রত বোধ করলো এমন প্রশ্নে, তবুও শান্ত গলায় বলল, দেখুন মিস, আপনি দেখতে খারাপ নন, যথেষ্ট সুন্দরী। তবে আমি তো সুন্দরী খুঁজিনি। কি খুঁজছেন তাহলে? মায়াবতী পেয়েছেন? এক মুহূর্তের জন্য মিলাতের চেহারাটা ভেসে উঠল অনুরূপের চোখের সামনে। অনুরূপ কিছু বলল না, হাসলো কেবল। নাইমার আর বোঝার বাকি রইল না। নিশ্চুপে সরে এলো অনুরূপের সামনে থেকে। হাসপাতাল থেকে বের হতে হতে চোখের পানি মুছল। তারপর বাবা মায়ের সাথে ফিরে গেল বিয়েবাড়িতে। বেলা 3:30টায় চেম্বার থেকে বের হয়ে ফোন চেক করতেই অনুরূপ দেখতে পেল মিলাতের দুটো মিসড কল। তড়ি ঘড়ি করে কল ব্যাক করলো সে। মিলাত তখন নিজের বারান্দায় দোলনায় বসে দোল খাচ্ছিল আর আকাশ দেখছিল। ফোনের শব্দ পেয়ে ঘরে এসে বিছানার ওপর রাখা ফোনটার দিকে চাইতেই দেখল অনুরূপের কল। দ্রুত রিসিভ করতেই ওপাশ থেকে অনুরূপের গলা পাওয়া গেল। সে কৈফিয়তের ভঙ্গিতে বলল, সরি, আসলে হঠাৎ একটা এমার্জেন্সি পড়ে গিয়েছিল। ইটস ওকে। বাসায় যাচ্ছেন? হ্যাঁ। আপনি কি করছেন? কিছু না, বোরিং লাগছে। উপন্যাসের বইগুলো সব পড়া শেষ, নতুন বই কেনা লাগবে। থ্রিলার বই পছন্দ করেন? হ্যাঁ, থ্রিলারই ভালো লাগে বেশি। ঠিক আছে, আমি কল করলে 15 মিনিট বাদে একটু বাসার নিচে নামবেন। কেন? নামলেই দেখবেন। আচ্ছা। ফোন রাখার পর 15 মিনিটে চলে এলো অনুরূপ। মিলাতকে ফোন করে নিচে নামতে বলল। মিলাত মাথায় একটা ওড়না পেঁচিয়ে নিচে নামলো। অনুরূপ গাড়ি থেকে দুটো বই বের করে এগিয়ে দিয়ে বলল, নিন, এগুলো পড়ুন। গাড়িতে এই দুটোই ছিল। ওগুলো পড়া শেষ হলে বলবেন, আরও এনে দিব। আমার লাইব্রেরিতে অসংখ্য বই আছে। মেডিকেলে ঢোকার আগে পড়েছি, এখন আর পড়া হয় না। মিলাত বইগুলো হাতে নিয়ে বেশ খুশি হলো। প্রফুল্ল স্বরে বলল, অনেক ধন্যবাদ ডাক্তার। অনুরূপ স্বভাব সুলভ হাসল। মিলাত আবারও বলল, বাসায় আসুন না। না, আজ না, অন্য একদিন আসুন না প্লিজ। মিলাতের মুখের দিকে চেয়ে অনুরূপ না করতে পারল না। ও বাসায় আসতে মিনারা বেগম আর হারুন সাহেব ওকে চিনতে পারল। তারা খুব খুশিও হলেন। এই ছেলেটা ভীষণ ভালো। মিলাতের আজ বেঁচে থাকার পেছনেও এই ছেলের হাত আছে। ছেলেটা সেদিন মিলাতকে না নামিয়ে আনলে কি হতো ভাবতেও ভয় লাগে। ওদের সাথে টুকটাক গল্প করে চলে গেল অনুরূপ।
মিনারা বেগম বেশ কয়েকবার ভাত খেতে বললেও অনুরূপ খেলো না। অন্য একদিনের আশ্বাস দিয়ে চলে গেল। সন্ধ্যায় অনুরূপ চা খেতে খেতে বলল, চৈতি একটু বসবে, কিছু কথা ছিল। বলো। চৈতি বসলো। তোমার কি হয়েছে? কি আবার হবে? এই যে কেমন চুপ হয়ে আছো, আমাকে এড়িয়ে যাচ্ছ, কাছে আসতে দিচ্ছ না। কি হলো তোমার? কিচ্ছু না, বলো প্লিজ। না বললে বুঝবো কিভাবে? আমি ডিভোর্স দিব তোমাকে। সাইফুল চমকে উঠল, বিস্মিত স্বরে বলল, কি বলছো? হ্যাঁ, আমার তোমাকে আর ভালো লাগে না। তুমি মিলাতের কাছে ফিরতে পারো। মানে কি? মানে হলো আমি এখন অন্য একজনকে পছন্দ করি। কাকে? তোমার বন্ধুকে। কোন বন্ধু? রেভান। চৈতির কথা শুনে সাইফুলের মাথা ব্যথা করতে শুরু করলো। সে অনেক চেষ্টা করলো চৈতিকে বোঝাতে, কিন্তু চৈতি অনড়। চৈতিকে বুঝিয়েও যখন কাজ হলো না, তখন রেভানকে কল করলো সাইফুল। রিসিভ করে গালি দিয়ে বলল, এত খারাপ তুই? শেষ পর্যন্ত বন্ধুর বইয়ের দিকে নজর দিলি? আচমকা অপবাদে অবাক হয়ে গেল রেভান। ভুরু কুচকে বলল, কি বলছিস এসব? তুই বন্ধু নামের কলঙ্ক। তোর থেকে এটা আশা করিনি আমি। রেভান এবার জোরে ধমক দিয়ে বলল, কি করেছি আমি? ক্লিয়ার করে বল। ফালতু অপবাদ দিবি না। তুই আর চৈতি নাকি প্রেম করছিস? ও এখন আমাকে ডিভোর্স দেবে তোর জন্য। রেভান বিষম খেলো। কাঁচতে কাঁচতে বলল, মাথা ঠিক আছে তোর? আমি তোর বউয়ের সাথে কেন প্রেম করতে যাব? মিথ্যা বলবি না। চৈতি আমাকে বলেছে সব। রেভানের মাথা গরম হলো। ও চিবিয়ে চিবিয়ে বলল, ঠিক আছে, আমি তোর বাসায় আসছি, তোর সামনে তোর বউকে জিজ্ঞেস করব, তখন শুনে নিস। কথাটা বলে রেভান ফোন কেটে দিল। ওর মেজাজ এখন তীব্র ঝড়ের মতো। ফোনটা কেটে দিয়ে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো, যেন নিজের রাগ সামলানোর চেষ্টা করছে। কিন্তু যতবার কথাগুলো মনে পড়ছে, ততবার মনে হচ্ছে মাথার ভেতর আগুনের স্রোত বইছে। কি অবিচার! এমন মিথ্যা অভিযোগ, এমন অপবাদ সে কল্পনাও করতে পারেনি। হঠাৎ মাথায় এলো কয়েকদিন আগের কথা। একটু ভাবতে দুইয়ে দুইয়ে চার মেলাতে সক্ষম হলো সে। তার মানে নিজের কুৎসিত আকাঙ্ক্ষা পূরণের জন্য চৈতি মিলাতের নামে মিথ্যা বলেছে, যেন ও মিলাতকে ভুল বুঝে দূরে সরে যায়। রেভান সাথে সাথে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই মুহূর্তে নিজেকে জুতো পেটা করতে ইচ্ছে করছে। কেন যাচাই না করে রাগের বশবর্তী হয়ে মেয়েটাকে অমন কঠিন কথাগুলো শোনালো? এখন কোন মুখে দাঁড়াবে মেয়েটার সামনে? নিজের ভুলের জন্য নিজেকেই দোষারোপ করতে শুরু করলো রেভান। তবে মনে মনে প্রতিজ্ঞা করলো, কাল পৌঁছে মিলাতকে সরি বলবে। সকালে ঘুম থেকে উঠে চৈতি নিজের লাগেজ গুছিয়ে ফেললো। এখন মুখ্য কাজ হচ্ছে বাবার বাড়ি যাওয়া। সাইফুলকে বলার প্রয়োজন মনে করলো না সে। বাসা থেকে বেরিয়ে হারুন সাহেবের বাসার উদ্দেশ্যে রওনা হলো চৈতি। সকালে ঘুম ভেঙেছে মিলাতের। আড়মোড়া ভেঙে উঠে বসতেই মুখে এসে লাগলো রোদের উষ্ণতা। এক টুকরো হাসি দেখা গেল ঠোঁটের কোণে। আজ ভার্সিটিতে যাওয়া লাগবে, মাস্টার্সের ফর্ম তুলতে হবে। ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে গেল মিলাত। মা নাস্তা বানাচ্ছে দেখে মিলাত বলল, দেখি দাও আমাকে, আমি করছি। তোর এগুলো করা লাগবে না, তুই একটু চা বসা, আদা লবঙ্গ আর লেবু দিস, তোর বাবার ঠান্ডা লেগেছে হঠাৎ। মিলাত চায়ের পানি বসাতে বসাতে জানতে চাইলো, কিভাবে? জানি না, হঠাৎ সকাল থেকে বলছে গলা ব্যথা। ঠিক আছে, গরম পানি, চা আর সব গরম গরম খাওয়াও। চলে যাবে? এটাই করছি। আব্বু কি অফিস যাবে? হ্যাঁ, রেডি হচ্ছে। মিলাত চা নিয়ে বাবার ঘরে গেল। হারুন সাহেব গলার টাই বাঁধছেন। মিলাত এগিয়ে এসে বলল, আব্বু আমি বেঁধে দিই? হারুন সাহেব অপ্লুত হয়ে বললেন, দে মা। মিলাত সুন্দর করে বাবার টাই বেঁধে দিল। হারুন সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সবসময় খুশি থাকিস মা, কখনোই নিজেকে ছোট ভাববি না, বাবা তো আছেই। মিলাতের চোখে পানি জমলো, তবুও নিজেকে সামলে নিয়ে কপট রাগের ভঙ্গিতে বলল, ঠান্ডা বাঁধিয়েছ কিভাবে? এখনও বাচ্চামি করো কেন? এই নাও চা খাও, সুস্থ থাকতে হবে। হারুন সাহেব হাসলেন। বাবার হাসি দেখে মিলাত হেসে ফেলল। হারুন সাহেব নাস্তা খেয়ে অফিসে যাওয়ার পরপরই চৈতি আসলো। ওকে দেখে মিনারা বেগম চটে গেলেন। কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, কেন এসেছিস? চৈতি মায়ের পেছনে দাঁড়িয়ে থাকা মিলাতের দিকে চেয়ে বলল, শুনলাম তোমাদের আদরের মেয়ে নাকি কষ্টে মরে যাচ্ছে জামাইয়ের শোকে। বোন হয়ে বোনের কষ্ট কি করে দেখতে পারি, তাই তো ছেড়ে দিয়ে এলাম গাধাটাকে। গিয়ে আবার ঝুলে পড়তে বলো। মিনারা বেগম সাথে সাথে চড় লাগালেন মেয়ের গালে। চিৎকার করে বললেন, চলে যা এখান থেকে, আমার সম্পত্তির ভাগ দাও, তাহলেই যাব। কিসের সম্পত্তি? তোকে ত্যায্য করেছি, এটা মুখে, কাগজে কলমে হয়নি। এত কথা শুনতে চাই না আমি। সম্পত্তির ভাগ চাই, ব্যাস, পাবি না। দেখা যাক, যতদিন আমি আমার সম্পত্তি না পাই ততদিন আমি এখানেই থাকবো। এটা বলে মিনারা বেগমকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে নিজের রুমে চলে গেল চৈতি। মিনারা বেগম আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। কি এমন অপরাধের শাস্তিতে সৃষ্টিকর্তা তাকে এমন অভিশাপ দিলেন?
মিলাত মাকে সামলে ঘরে দিয়ে এসে নিজেও নিজের ঘরে গেল। ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। বুকটা ধড়ফড় করছে, শ্বাস যেন আটকে আসছে। চৈতির কথাগুলো বারবার কানে বাজছে, আর সেই তাচ্ছিলের হাসিটা মনে পড়লে গা শিউরে উঠছে। মানুষ কিভাবে এত নিকৃষ্ট হতে পারে! এক মুহূর্তে চৈতির ব্যবহার মিলাতের মনকে এমনভাবে নাড়া দিয়ে গেল যে নিজেকে ঠিক রাখতে পারছে না সে। বিছানায় বসে হাত দিয়ে মাথা চেপে ধরে মিলাত। চোখ বুজলেই মনে হচ্ছে চৈতির কথাগুলো তার আত্মসম্মান আর মানসিক শান্তিতে আঘাত করছে। নিজের বোন হয়েও কিভাবে কেউ এমনটা করতে পারে! রাগ, হতাশা আর কষ্ট মিলেমিশে একটা অস্থিরতা তৈরি করেছে তার ভেতরে। বেশ কিছুক্ষণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো মিলাত। যখনই জীবনে একটু শান্তি খুঁজতে চায়, তখনই যেন শান্তি আরও ছুটে পালায়। কেন? গোসল শেষ করে কোনো রকম তৈরি হয়ে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ও। আজ আর নাস্তা খাওয়ার মন নেই। এই বাসাটাই যেন দম বন্ধকর লাগছে এখন। রেভান দুপুর নাগাদ পৌঁছেছে ঢাকায়। যদিও আজ আসার কথা ছিল না, দুদিন পর বিয়েতে আসবে ভেবেছিল, তবুও আসতেই হলো। ট্রেন থেকে নেমে সিএনজিতে উঠে ভাবলো আগে কি করবে। সাইফুলের বাসায় যাবে নাকি মিলাতের সঙ্গে দেখা করবে। ভাবতে ভাবতেই মনে হলো মিলাতের সঙ্গে দেখা করাটা বেশি জরুরি। সত্যিটা জানা দরকার, কিন্তু এখন মিলাতকে পাবে কোথায়? রেভান তৎক্ষণাৎ মিলাতকে ফোন করলো। ফোন বাজলো ঠিকই, তবে রিসিভ হলো না। এভাবে বেশ কয়েকবার কল করার পরও রিসিভ না হওয়ায় রেভান চিন্তায় পড়ে গেল। এখন কি করবে? মেয়েটা কি ইচ্ছে করে ফোন ধরছে না? ভাবতে ভাবতে ফোন বেজে উঠল ওর। মিলাত ফোন করেছে। তড়িঘড়ি করে রিসিভ করে বলল, হ্যালো মিলাত, একটু দেখা করতে পারবে এখন? মিলাত গম্ভীর স্বরে প্রশ্ন করলো, কি দরকারে? আমার কিছু উত্তর জানার ছিল। মিলাত একটু ভেবে বলল, ঠিক আছে, কোথায়, কখন? এখনই। তুমি কোথায় আছো? আমি ভার্সিটিতে এসেছিলাম, এখন বের হচ্ছি। তাহলে টিএসসিতে চলে যাও। আমি আসছি। ঠিক আছে। রেভান দ্রুতই আসার চেষ্টা করলো, তবে জ্যাম ঠেলে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। অনেক দিন পর মিলাদকে চোখের সামনে দেখে মনটা ভালো হয়ে গেল। তবে ওর মুখশ্রী কাঠিন্যে ভরপুর। হবে নাই বা কেন? সেদিন কি কম কথা শুনিয়েছিল? মনে পড়তেই নিজের ওপর রাগ হয় রেভানের। তবুও সাহস সঞ্চয় করে মিলাতের সামনে এসে দাঁড়ালো। ওকে দেখে মিলাত কাটকাট স্বরে বলল, কি জানতে চান বলুন? কোথায় বসি? আমার দাঁড়িয়ে কথা বলতে সমস্যা হচ্ছে না। আপনার সমস্যা হলে আপনি এখানে বসতে পারেন। রেভান একটু মিনতির স্বরে বলল, মিলাত প্লিজ একটু সহজ হও। দেখুন, আমার আপনার সাথে কথা বলার বা দেখা করার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। শুধুমাত্র আপনার একটা উপকারের কথা মনে করে বাধ্য হলাম। রেভান দুঃখ পেলেও ধৈর্য ধরল। যথাসম্ভব নরম কণ্ঠে বলল, ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা। একটা হতাশার শ্বাস ফেলে ফের প্রশ্ন করলো, আঙ্কেল কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ ভালো। আসলে সেদিন ওভাবে বলাটা আমার উচিত হয়নি। আই এম সরি মিলাদ। তোমার বান্ধবীর বলা কথাগুলো শুনে আমার মাথা খারাপ হয়ে গেছিল, তাই। ওয়েট ওয়েট, কোন বান্ধবী? মিলাদ ভুরু কুঁচকে প্রশ্ন করলো। তোমার বান্ধবী চৈতি। রেভানের কথা শুনে মিলাদ কপালে হাত দিয়ে পাশের বেঞ্চটায় বসে পড়ল। এতটাই বাকরুদ্ধ হয়েছে যে কথায় বের হচ্ছে না মুখ দিয়ে। রেভানও ওর পাশে বসে ওকে লক্ষ্য করে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে তোমার? নামটা যেন কি বললেন? মিলাত কাপার স্বরে প্রশ্ন করলো, চৈতি। ও মাই গড! মিলাতের চোখে পানি চলে এলো। রেভান মরিয়া হয়ে জিজ্ঞেস করলো, কি হলো বলো প্লিজ? চুপ থেকো না। মিলাত অশ্রু চোখে ওর দিকে চেয়ে কম্পিত স্বরে বলল, চৈতি আমার বোন। এবার শক লাগলো রেভানের। সে অবিশ্বাস্য স্বরে বলল, আসলেই? মিলাত মাথা নাড়ল, বলল, হ্যাঁ। আমি জানি না ও আপনাকে কি বলেছে, তবে ওর জন্যই আজ আমার এই অবস্থা। ও আমার জীবনটা তছনছ করে ফেলেছে। ওর জন্য আমি আমার সংসার হারিয়েছি। মানে? ওর স্বামী সাইফুলের দ্বিতীয় বউ ও, প্রথম বউ আমি। বিয়ের 6 মাসের মধ্যে সাইফুল আমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে। ওদের মধ্যে পরকীয়া প্রেম চলছিল, আমি জানতাম না। অথচ আমাদের প্রেম ছিল 5 বছরের। ও এত ভালোবাসতো আমায় যে আমি কল্পনাও করতে পারিনি এমন কিছু ঘটবে। কিন্তু বেশি ভালোবাসা কপালে সয় না। ডিভোর্সের পর আমি ভেঙে পড়ি, আর সবচেয়ে কষ্ট হয় নিজের বোনের বেইমানি দেখে। তাই সুসাইড করার চেষ্টা করি। এতটুকু বলে থামে মিলাত। দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করার প্রয়াস চালায়। পাশ থেকে রেভান পুরোপুরি বনে আছে। নিজেকে শান্ত করে মিলাত গম্ভীর স্বরে বলল, আশা করি আপনার যা জানার আপনি জেনেছেন। ও আপনাকে কি বলেছে আমি জানতে চাই না। শুনলে হয়তো ঠিক থাকতে পারবো না। আর একটা কথা, আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখবেন না। আমি আর কখনোই ভালোবাসা নামক ভাঙা গড়ার সম্পর্কে জড়াতে চাই না। আসি। নিজের কথাগুলো শেষ করে মিলাত আর দাঁড়ালো না, চলে গেল সেখান থেকে। রেভান এখনও বাকশূন্য। হাসপাতাল থেকে বেরিয়ে অনুরূপ ভাবলো আজ মিলাতের সাথে দেখা করা যায়।
কোন বাহানায় আঙ্কেলকে দেখতে এসেছি বললে কেমন হয়? এসব ভাবতে ভাবতেই যখন এগোচ্ছিল তখন ফুটপাত ধরে মিলাতের মতো কাউকে ধীর গতিতে হাঁটতে দেখে গাড়ি থামালো। ভালো মতো পরখ করে দেখে বুঝলো এটা মিলাতি। একটু খুশি হয়ে ডাক দিল, মিলাত শুনছেন? মিলাত শুনতে পেল না অনুরূপের ডাক। আসলে সে হাঁটছে ঠিকই, তবে ঘোরের মধ্যে। অনুরূপ আর একবার ডাকলেও যখন শুনলো না তখনও গাড়ি থেকে নেমে মিলাতের কাছে গেল। সামনে দাঁড়িয়ে বলল, এই যে মিলাত, শুনছেন? মিলাতের ধ্যান ভাঙল। সে বিষণ্ণ স্বরে বলল, ও খেয়াল করিনি। অনুরূপ চিন্তিত স্বরে বলল, ঠিক আছেন আপনি? মিলাত মাথা নাড়ল, তবে ওকে দেখে মনে হচ্ছে না ও ঠিক আছে। অনুরূপ নরম কণ্ঠে বলল, চলুন আপনাকে পৌঁছে দিই। অন্য সময় মিলাত হয়তো একটু আপত্তি করত, তবে আজ করল না। শরীরটা কেমন জানি অবশ হয়ে আসছে, ভালো লাগছে না কিছুই। কিন্তু ঘরে গিয়েও তো শান্তি নেই। কি করবে? ও মিলাতকে বাসার সামনে নামিয়ে দিয়ে অনুরূপ বলল, যাই হয়ে যাক ভেঙে পড়া যাবে না, শক্ত হতে হবে, নিজেকে সামলে নিন প্লিজ। মিলাত মলিন হাসলো, বলল, ধন্যবাদ ডাক্তার। এই দৃশ্যটুকু খুব তীক্ষ্ণ নজরে ছাদ থেকে দেখলো চৈতি। হঠাৎই কুটিল হাসি ফুটে উঠল মুখে। সে বড় বড় কদম ফেলে নেমে এলো নিচে। দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো মিলাতের জন্য। মিলাতকে ওপরে উঠে আসতে দেখে বেশ রসালো গলায় বলল, তুই দেখি আমাকেও ছাড়িয়ে যাচ্ছিস। তোকে এখন থেকে গুরু বলবো। সাইফুল ছাড়ার পরই রেভান, আবার এখন আর একটা। তবে যা বলিস, এই ছেলেটা মারাত্মক হট, তবে আমার রেভানের থেকে কম। শোন, তোকে আমি ছেড়ে দেব যদি রেভান আমার হয়, আর যদি ও আমার না হয় তাহলে তোকে শেষ করব যেন ও তোকে না পায়।